নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। বিজেপি আর কত বছর কেন্দ্রে ক্ষমতায় থাকবে? দেশবাসীকে বড় কথা জানালেন অমিত শাহ। ঢাকা ছাড়ছেন লক্ষ লক্ষ বাংলাদেশি, ট্রেনের ছাদেও জায়গা নেই। আবার কি হলো ইউনূসের দেশে? মমতাকে যেন আর বিদেশ সফরের অনুমতি না দেওয়া হয়, জয়শঙ্করকে চিঠি শুভেন্দুর। এত ছোট মন নিয়ে কিভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন? মমতাকে ঝাঝালো আক্রমণ দিলীপের। জমি না থাকলেও দেউচা পাচামিতে চাকরি পেয়েছেন টিএমসি সাংসদের ২৬ জন আত্মীয়, বলল শুভেন্দু। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। বিজেপি আর কত বছর কেন্দ্রে ক্ষমতায় থাকবে? দেশবাসীকে বড় কথা জানালেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন যে ভারতীয় জনতা পার্টি আগামী কমপক্ষে ৩০ বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় থাকবে। একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রে কোনো দলের জয় তার কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। যদি কোনো দল দিনরাত পরিশ্রম করে এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করে, তাহলে জয় নিশ্চিত। আমি যখন বিজেপির সভাপতি ছিলাম তখন বলেছিলাম যে বিজেপি ৩০ বছর ক্ষমতায় থাকবে। এখন পর্যন্ত মাত্র ১০ বছর কেটেছে। তিনি আরো জোর দিয়ে বলেন, যে দল ভালো পারফর্ম করে তারা জনগণের আস্থা অর্জন করে, কিন্তু যারা পারফর্ম করতে ব্যর্থ হয় তারা এই আস্থা হারায়। অভিন্ন দেওয়ানি বিধি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজেপি শাসিত সব রাজ্য ধাপে ধাপে এটি কার্যকর করবে। তিনি বলেন, ইউসিসি বিজেপির প্রতিষ্ঠার সময় থেকে একটি মূল এজেন্ডা। এটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সিদ্ধান্ত ছিল, যা কংগ্রেস ভুলে গেলেও আমরা ভুলিনি। আমরা বলেছিলাম ৩৭০ ধারা বাতিল করব, তা করেছি। অযোধ্যায় রাম মন্দির তৈরি করব, তাও করেছি। তখন ইউসিসি বাকি আছে, এটাও আমরা করে ছাড়ব। শাহ জানান, উত্তরাখণ্ড ইতিমধ্যে ইউসিসি কার্যকর করার জন্য আইন প্রণয়ন করেছে। গুজরাতের জন্য একটি কমিটি গঠন করেছে। তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। বিজেপি শাসিত সব রাজ্য তাদের সুবিধা মতো এটি বাস্তবায়ন করবে। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে শাহ বলেন, ভারতের প্রধান বিচারপতি এই বিষয়টি বিবেচনা করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা সহযোগিতা করছি। প্রধান বিচারপতির গঠিত কমিটির রিপোর্টের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। মোদী সরকারের কাজে রাষ্ট্র স্বয়ংসেবক সংঘ RSS হস্তক্ষেপ করে কিনা এমন প্রশ্নের জবাবে শাহ স্পষ্ট করে বলেন, বিজেপির কাজে RSS এর কোনো হস্তক্ষেপ নেই। গত ১০০ বছর ধরে RSS দেশপ্রেমিক তৈরি করে আসছে। আমি নিজে RSS থেকে শিখেছি কিভাবে দেশপ্রেমকে সবকিছুর উপরে রাখতে হয়। হস্তক্ষেপের প্রশ্নই ওঠে না। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শাহ জানান, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ৩টি বড় চ্যালেঞ্জ উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন: নকশালবাদ, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ এবং উত্তর পূর্বে বিদ্রোহ। তিনি বলেন, গত ১০ বছরে এই ৩টি অঞ্চলে ১৬,০০০ যুবক আত্মসমর্পণ করেছে। শান্তি ফিরিয়ে আনা আমার কর্তব্য, এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার। আর আমরাও তাই। এই সমস্যাগুলির কারণে ওই অঞ্চলগুলিতে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল। অমিত শাহের এই বক্তব্যে বিজেপির দীর্ঘমেয়াদী ক্ষমতার পরিকল্পনা এবং ইউসিসির মতো গুরুত্বপূর্ণ এজেন্ডার প্রতি তাদের অঙ্গীকার স্পষ্ট। পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা ও উন্নয়নের প্রতি সরকারের প্রতিশ্রুতিও তুলে ধরা হয়েছে। তবে এই দাবিগুলি বাস্তবে রূপ নেয় কিনা তা সময়ই বলবে। ঢাকা ছাড়ছেন লক্ষ লক্ষ বাংলাদেশি, ট্রেনের ছাদেও জায়গা নেই। আবার কি হলো ইউনূসের দেশে? বাংলাদেশে অভ্যুত্থানের পর অশান্ত বাংলাদেশকে সামলানোর গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল মোহাম্মদ ইউনূসকে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে নিযুক্ত করা হয় তাকে। যদিও তারপর থেকেই তাকে নিয়ে অনেক বিতর্কের ঝড় বয়ে গিয়েছে, তবে সেটা অন্য বিষয়। বর্তমানে অন্য এক চিত্র দেখছে বাংলাদেশের রাজধানী ঢাকা। হঠাৎ করেই লক্ষ লক্ষ মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছেন। শুক্রবার দেখা গিয়েছে এই ছবি। এই বিপুল সংখ্যক মানুষের হঠাৎ ঢাকা ছাড়তে শুরু করায় অবাক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও। প্রসঙ্গত, দেশকে স্থিতিশীল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস, কিন্তু এখনো অবধি তা সম্পন্ন হয়েছে বলে বলা যায় না। এমনকি সম্প্রতি চীনে গিয়ে নানাভাবে বাংলাদেশের জন্য সাহায্য আদায়ের চেষ্টা করেন তিনি। যদিও বাংলাদেশি সংবাদপত্র দি ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুসারে ইউনূস সরকার
ঈদে এই বছর 9 দিনের ছুটি ঘোষণা করেছে। সেই কারণেই অনেকে তাদের নিজ নিজ গ্রামে ফিরে যাচ্ছেন। বাড়ি ফেরার জন্য ট্রেনের ছাদে বসেও যাত্রা করতে দেখা গিয়েছে। ঢাকা রেল স্টেশনে বিশাল জনসমাগম প্রশাসনিক ব্যবস্থাকেও বিপাকে ফেলেছে। বাংলাদেশে ঈদের জন্য 6 এপ্রিল পর্যন্ত ছুটি রয়েছে। প্রথমবারের ঈদ উপলক্ষে এতদিন ছুটি দেওয়া হলো। ঈদ উপলক্ষে যে লোকে নিজের বাড়ি ফিরবে সেটা জানা ছিল, সেই কারণে প্রস্তুত ছিল প্রশাসনও। তবে এত সংখ্যক মানুষ যে একসঙ্গে ঢাকা ছাড়বেন তা কল্পনাও করতে পারেননি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারাও। বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী ঢাকায় প্রায় 4 কোটি মানুষের বাস। এর মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের পরিসংখ্যানও অন্তর্ভুক্ত রয়েছে। প্রায় 10 লক্ষ রোহিঙ্গা শরণার্থী রয়েছে। ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে লক্ষ লক্ষ মানুষের ঢাকা ত্যাগের পিছনে অন্যতম কারণ হলো ডেঙ্গির প্রকোপ। প্রসঙ্গত বলে রাখা ভালো, 2024 সালে ডেঙ্গির কারণে 575 জন মৃত্যু হয়েছিল কেবল ঢাকাতেই। মমতাকে যেন আর বিদেশ সফরের অনুমতি না দেওয়া হয়, জয়শঙ্করকে চিঠি শুভেন্দুর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে অনুরোধ করেছেন যে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদেশ ভ্রমণের অনুমতি না দেওয়া হোক। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় আন্তর্জাতিক মঞ্চে ভারতকে অবমূল্যায়ন করেছেন এবং দেশকে বিব্রত করেছেন। শুভেন্দু অধিকারী তার চিঠিতে দাবি করেছেন যে লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঔপনিবেশিক প্রভুদের প্রতি ভক্তি এবং প্রশংসা প্রদর্শন করেছে, যা তিনি একজন বাঙালির জন্য অকল্পনীয় বলে বর্ণনা করেছেন। তিনি যুক্তরাজ্যের একটি ব্যবসায়িক অনুষ্ঠানে তার বক্তৃতা উদ্ধৃত করে বলেন, আমি যুক্তরাজ্যকে ভালোবাসি কারণ আমাদের মানসিক বন্ধন আছে, ঐতিহাসিক বন্ধন আছে। ঐতিহ্যের দৃষ্টিকোণ থেকে আমাদেরও এবং আপনাদেরও। 190 বছর ধরে আপনারা ভারত শাসন করেছেন, বাংলা শাসন করেছেন। তাহলে কি আমরা ভুলে গেছি? ভারত সব সময় আপনাকে মনে রাখে এবং বাংলাও আপনাকে মনে রাখে। শুভেন্দু অধিকারী তার মন্তব্যের নিন্দা করে বলেন, ব্রিটিশ শাসনের বিরোধিতাকারী স্বাধীনতা আন্দোলনের অগ্রভাগে ছিল বাংলা। তিনি বলেন, ঔপনিবেশিক অতীতকে মহিমান্বিত করা মানে আমাদের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের ত্যাগের প্রকাশ্য ত্যাগ। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলঘ কলেজে দেওয়া তার বক্তব্যের সমালোচনা করা হয়েছে, যেখানে তিনি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অবমূল্যায়ন করেছেন বলে মনে হচ্ছে। যখন একজন বক্তা তুলে ধরেন যে ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতিতে ব্রিটেনকে ছাড়িয়ে গেছে এবং 2060 সালের মধ্যে বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিমত পোষণ করে বলেন, আমি এর সাথে একমত নই। শুভেন্দু অধিকারী তার প্রতিক্রিয়াকে কেবলমাত্র বিশ্বাসঘাতকতা এবং প্রতিটি বাঙালি এবং ভারতীয়ের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে বিদেশের মাটিতে ভারতের সুনাম নষ্ট করেছেন এবং তাকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিরোধিতা করার অভিযোগ করেন। বিজেপি নেতা বিদেশ মন্ত্রকের প্রতি তার মন্তব্যের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার এবং ভবিষ্যতে তাকে যাতে সরকারি বিদেশ সফরের অনুমতি না দেওয়া হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বিদ্যমান নির্দেশিকাগুলির উদ্ধৃতি দিয়েছিলেন, যার অধীনে বিদেশ মন্ত্রককে এই ধরনের সফর অনুমোদন করতে হয়, এবং পরামর্শ দিয়েছিলেন যে তার মন্তব্যগুলিকে অযোগ্যতার কারণ হিসাবে বিবেচনা করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তরাজ্য সফর বিতর্কে ঘেরা ছিল কারণ কেলঘ কলেজে একদল বিক্ষোভকারীর প্রতিবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি। বিক্ষোভকারীরা পশ্চিমবঙ্গের নির্বাচনী সহিংসতা এবং আরজিকর কলেজ মামলায় তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলে পোস্টার বহন করে। বিজেপি নেতা অমিত মাল্লব্য ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে মমতার মন্তব্যের সমালোচনা করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত বলায় সমস্যা আছে, এটা সত্যি লজ্জাজনক, তিনি এক্সে লিখেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতার সময় হট্টগোল সৃষ্টিকারীদের জবাব দিতে গিয়ে বলেন, দয়া করে এই প্ল্যাটফর্মে রাজনীতি করবেন না। আপনারা আমার রাজ্যে আমার সাথে রাজনীতি করতে পারেন, এখানে নয়। আরজিকর কলেজ ইস্যুতে তার সরকারের পক্ষ থেকে তিনি বলেন, এই বিষয়টি বিচারাধীন এবং এটি কেন্দ্রীয় সরকারের কাছে, আমাদের কাছে নয়। এত ছোট মন নিয়ে কিভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন? মমতাকে ঝাঝালো আক্রমণ দিলীপের। লন্ডন সফর সেরে শনিবার কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে একগুচ্ছ কর্মসূচি ছিল তার।
বিদেশের মাটিতে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে। এই আবহে এবার মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ দিলীপ ঘোষ। বিলেতের মাটিতে দাঁড়িয়ে ভারতের অর্থনীতি সম্বন্ধে মমতার মন্তব্যের সমালোচনা করেছেন তিনি। সেই সঙ্গেই বাংলায় বিনিয়োগের পরিবেশ, আরজিকর কাণ্ড নিয়েও সুর চড়িয়েছেন বিজেপি নেতা। মুখ্যমন্ত্রীকে ঝাঁঝালো আক্রমণ দিলীপের। লন্ডনে ভারতের অর্থনীতি সম্বন্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল। মমতার সেই মন্তব্য প্রসঙ্গে মেদিনীপুরের সাবেক সাংসদ বলেন, সেই জন্যই তো ওনাকে কালো পতাকা দেখতে হয়, গো ব্যাক শুনতে হয়। এত ছোট মন নিয়ে কিভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন? আমাদের দেশের সরকার যে কাজ করছে, কারণ নাম বলতে হবে না, অন্তত দেশের নাম বলুন। কথার সূত্রে অটল বিহারী বাজপেয়ীর উদাহরণ দেন দিলীপ। বিজেপি নেতা বলেন, অটল বিহারী বাজপেয়ী যখন বিদেশে গিয়েছিলেন তখন কংগ্রেস সরকার সম্বন্ধে তিনি বলেছিলেন, ওটা আমাদের দেশের বিষয়, আমরা বুঝে নেব। আমি এখানে ভারতের প্রতিনিধি হিসেবে এসেছি, ভারত এগোতে চায়, আপনারা সাহায্য করুন। এখানেই না থেমে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আরও বলেন, কেউ যদি ভারতে বিনিয়োগ করে তাহলে সে কেন পশ্চিমবঙ্গে আসবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করব, আপনি গত 10 বছর ধরে বাণিজ্য সম্মেলন করছেন, তাতে কত বিনিয়োগ হয়েছে, কত মৌ স্বাক্ষরিত হয়েছে, আর কত সংস্থা রাজ্য ছেড়ে চলে গিয়েছে। দিলীপ দাবি করেন, সম্প্রতি একাধিক বড় কোম্পানি নিজেদের হেড অফিস পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে চলে গিয়েছে। স্টেট ব্যাংকের হেড অফিসও চলে গিয়েছে, সরকারের সকল দফতর চলে যাচ্ছে। এখানে শিল্প নেই, শুধু রাজনীতি আছে দাবি করেন তিনি। গত বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলক কলেজে ভাষণ দেওয়ার সময় সিঙ্গুর থেকে টাটা বিদায় নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন মমতা। এদিন সেই নিয়েও সুর চড়ান দিলীপ। তিনি বলেন, টাটার কারখানা তুলে দিয়ে কার লাভ হয়েছে? আপনি ক্ষমতায় এসেছেন, তার পরিণাম এখানকার মানুষকে গত 15 বছর ধরে ভুগতে হচ্ছে। আর সেই টাটার অভিজ্ঞতা থেকে সকল সংস্থা বুঝে গিয়েছে বাংলা বিনিয়োগের জায়গা নয়, এখানে ধন যাবে, মান যাবে, এমনকি প্রাণটাও যাবে। এটাই আপনার কৃতিত্ব। এদিন আরজিকর কাণ্ড নিয়েও বেশ কিছু প্রশ্ন তোলেন বিজেপি নেতা। তথ্য আসতে এত দেরি হচ্ছে কেন? কাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? প্রশ্ন তোলেন তিনি। মানুষ আদালতের দিকে তাকিয়ে আছে, আদালত সঠিক সময় সঠিক রায় দেবে, তবে এদেরকেই বের করতে হবে কে বা কারা ধর্ষণ করেছে। উল্লেখ্য, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ফুল ফর্মে দেখা যাচ্ছে দিলীপকে। রাজ্য রাজনীতির নানান ইস্যুতে সরব হচ্ছেন তিনি। এবার যেমন আরজিকর থেকে টাটা বিদায়, রাজ্যে বিনিয়োগ সহ নানান ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন পদ্মনেতা। জমি না থাকলেও দেউচা পাচামিতে চাকরি পেয়েছেন টিএমসি সাংসদের 26 জন আত্মীয়, বলল শুভেন্দু। দেউচা পাচামিতে আদিবাসীদের সঙ্গে প্রতারণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মুসলিম তোষণ করতে আদিবাসীদের বঞ্চিত করেছে তৃণমূল। বীরভূমের তারাপীঠে এক সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রামনবমীর পর এই দুর্নীতির প্রতিবাদে জোরদার আন্দোলনে নামবে বিজেপি। এদিনের সাংবাদিক বৈঠকে অরাজনৈতিক আন্দোলনকে কটাক্ষ করে শুভেন্দুবাবু বলেন, আমরা যে আশঙ্কা প্রকাশ করেছিলাম সেটাই শেষ পর্যন্ত সত্যি হলো। এদিন শুভেন্দুবাবু বলেন, দেউচা পাচামিতে আদিবাসী ও সেখানকার অধিবাসীদের সঙ্গে রাজ্য সরকার বিশ্বাসঘাতকতা করেছে। দেউচা পাচামি নিয়ে রাজ্য সরকার গত 7 থেকে 8 বছর ধরে মিথ্যা প্রচার চালাচ্ছে। এখান থেকে এত কয়লা উত্তোলিত হবে যে গোটা পশ্চিমাংশ পল্লবিত সুশোভিত হবে, কিন্তু যে 22টা ব্লক ধরে রাজ্য সরকার টেন্ডার করেছে তাতে কয়লা উত্তোলনের কোনো কথা নেই, পাথর উত্তোলনের কথা বলা হয়েছে, যেটা তৃণমূলের সব থেকে বড় করে খাওয়ার জায়গা। তিনি বলেন, আমরা আগেই দেউচা পাচামির বাসিন্দা আদিবাসীদের সতর্ক করেছিলাম যে আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতারণা করবে। অনেকে বিশ্বাস করেছেন, অনেকে চাকরির আশায় ওদের ফাঁদে পাও দিয়েছেন। শুভেন্দুবাবু বলেন, মোট 1662 জনের চাকরি হয়েছে, তার মধ্যে গ্রুপ ডিতে 278 আর বাকি 1384 হচ্ছে জুনিয়র কনস্টেবল। এর মধ্যে কয়েকশো একটি নির্দিষ্ট সম্প্রদায়। তোষণের রাজনীতি, যার ফলে আদিবাসীরা চাকরি পাননি। কয়েকদিন আগে জেলাশাসক বলেছেন এটা অস্থায়ী চাকরি, 10,000 টাকার চাকরি, 6 মাস অন্তর রিনিউ হবে এই চাকরিটা। এটা আগে আমরা বলেছি, 3 বছর ধরে বলছি। এরপর সরাসরি চাকরিতে দুর্নীতির অভিযোগ তোলেন শুভেন্দুবাবু। তিনি বলেন,
সামিমুল ইসলাম নামে একজন রাজ্যসভার সদস্য আছেন। তিনি ২৬ জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই, তাতে তার আত্মীয় স্বজনরাও আছেন। তার মধ্যে তার দাদার শ্যালক, ভাইপো সবাই রয়েছে। এটা আর একটা নিয়োগ দুর্নীতি। এখানেই শেষ নয়, জমির মালিকানা বদলের মাধ্যমে নিয়োগ দুর্নীতির অভিযোগ করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ২০২১ সালের ৬ ডিসেম্বর বীরভূমের জেলাশাসক দেউচা পাচামিতে জমি কেনা বেচা বন্ধ বলে ঘোষণা করেন। তারপরও বিশেষ প্রভাব খাটিয়ে জমি বিক্রি হয়েছে। ৫৩ জন জমি কিনে চাকরি পেয়েছেন। এমনকি দেউচা পাচামিতে জমি হারাদের পাট্টা দেওয়ার নামেও তোষণের রাজনীতি হয়েছে বলে দাবি করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, BLLRO অফিস বীরভূম না কি পাট্টার খাতা হারিয়ে ফেলেছেন। FIR দায়ের করার অর্ডার শিট হলো। তারপর হাসিনা বিবি, সামাদ শেখদের একের পর এক পাট্টা দেওয়া হলো। এদের কেউ এখানকার বাসিন্দা নন। অনেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পূর্ব বর্ধমানের বাসিন্দা। তার মানে এরাও ভবিষ্যতে চাকরি চাইবে। আদিবাসীদের দখলে থাকা জমিতে নির্দিষ্ট সম্প্রদায়কে পাট্টা দেওয়া হয়েছে। শুভেন্দুবাবু বলেন, দেউচা পাচামিতে যে ১৬০০ চাকরি দেওয়া হয়েছে তার মধ্যে ৭০০ চাকরি একটি বিশেষ সম্প্রদায়কে দিয়েছেন। আদিবাসী তফসিলিদের রাস্তায় বসিয়েছেন। আমাদের আদিবাসী নেতারা এই দুর্নীতির বিরুদ্ধে আদালতে যাবেন। আমরা এই দুর্নীতির নিরপেক্ষ তদন্ত দাবি করব।